স্বাগত গ্রিন টিভি নিউজে। আপনাদের সঙ্গে আছি তৃণা ইসলাম। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। HA মিতুর রিপোর্ট। দুপুরে নির্বাচন পূর্ব প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে নির্বাচন কমিশনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। জানান, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। এরপর বিকেল 4টায় আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি AMM নাসির উদ্দিন। পরে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় 300 আসনের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। HA মিতু, গ্রিন টিভি, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি, তবে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্য ঐতিহাসিক হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করবো সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। এটা ঐতিহাসিক কেন? নির্বাচন তো সবসময় হয়, এটা নতুন কথা নাকি? নির্বাচন হয়, গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে। কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2 ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন তারা। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ জানান, উপদেষ্টার পদে থেকে নির্বাচন করা উচিত নয়, তবে নির্বাচন করবেন এ কথা ঠিক। পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে জানিয়ে তার সময়কালে দায়িত্বে থাকা মন্ত্রণালয় দুটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আসিফ মাহমুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহান বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত বিএনপির 7 দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 4র্থ দিনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এদিকে তারেক রহমান নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও মত দেন তিনি। আলোচনায় অন্যান্যের মাঝে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নেন। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি এখনও চিকিৎসাধীন আছেন।
কোনো অবনতি না থাকলেও তার সামরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও ভ্রমণযোগ্য না হওয়ায় এভারকেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলছে। চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন পরিবারের সদস্যরা। প্রতিদিনের মতো আজও হাসপাতালের ভিআইপি কেবিন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। আগের তুলনায় জনসমাগম ছিল কিছুটা কম। বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে এসে প্রতিদিনই হাসপাতালে খোঁজ খবর নিচ্ছেন। রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আরও জানাচ্ছেন এসএম জিয়া। গত সোমবার লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াত বিনতে আজিয়াকে নিজ বাসায় ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারী। সিসিটিভির ফুটেজে ওই দিন সকাল 7:51 গৃহকর্মী আয়েশাকে বোরখা পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করতে দেখা যায়। সকাল 9:35 হত্যাকাণ্ডের শিকার নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। এরপর একটি রিকশায় উঠে তাকে চলে যেতে দেখা যায়। ঘটনার সময় গৃহকর্তা শিক্ষক আজিজুল ইসলাম বাসায় ছিলেন না। পরে মোহাম্মদপুর থানায় মামলা করা হলে বুধবার সকালে পুলিশের একটি আভিযানিক দল বরিশালের নলছিটি থেকে তাকে গ্রেফতার করে। আমরা এখনো আমরা অভিযানে আছি, ওরা জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদ করার পরে আর কি জানতে পারবো আর কি। নিহতের স্বামী আজিজুলের গ্রামের বাড়ি নাটোর সদর উপজেলায়। 2012 সাল থেকে তিনি পরিবার নিয়ে বহুতল ভবনটিতে 8ম তলায় নিজের ফ্ল্যাটে থাকতেন। এসএম জিয়া, গ্রিন টিভি, ঢাকা। নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত ও 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সঞ্জিত হাসনাতের রিপোর্ট। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে টানা 12 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান করছেন স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য সহকারীদের দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বন্ধ করতে চান না তারা। কিন্তু 27 বছরের দীর্ঘ প্রতিশ্রুতির পরও বাস্তব কোনো অগ্রগতি না হওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। আমরা টিসিপি ক্যাম্পেইন করার পরে তারা যখন তালবাহানা শুরু করলো, আমরা দেখছি যে আসলে আমাদের দাবি দেওয়ার কিছুই হচ্ছে না, তখন আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা আসতে চাইনি, আমরা ঢাকায় আসতে চাইনি, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে চাইনি, আমাদেরকে আসতে বাধ্য করা হয়েছে। আমাদের সব সময় আশা ভরসা দিয়ে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হয় কাজে, আমাদের সাথে সব সময় প্রতারণা করছেন এবং আমরা এই ন্যায্য দাবি নিয়ে আমরা যে দাঁড়িয়েছি, আমরা আমাদের ন্যায্য দাবি ছাড়া আমরা এখান থেকে পিছপা হব না। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা। আমরা বাড়িতে ছেলে সন্তান রেখে এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের কষ্টের কথা আপনাদের কেন বুঝাতে পারবো না। একটা টেকনিক্যাল পদমর্যাদার জন্য 33 বছর অপেক্ষা করতে হয়, একটা গ্রেড পরিবর্তনের জন্য কি 33 বছর অপেক্ষা করতে হয়, একটা নিয়োগ বিধি সংশোধন করার জন্য কি আমাকে 32 বছর অপেক্ষা করতে হয়। 29 তারিখ থেকে শুরু হয়েছিল, অদ্যাবধি আজ পর্যন্ত চলছে। আমাদের পরিষ্কার ঘোষণা, যদি কর্তৃপক্ষ কোনো জিও প্রকাশ না করে আমাদের দাবির ব্যাপারে, তাইলে আমরা ডিজি অফিস পরিহার করব না। আমরা এখানে ডিজি অফিসে দাবি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। এর আগে কর্মবিরতি শুরু হয়েছিল 29 নভেম্বর শহীদ মিনারে, পরে তা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে স্থানান্তরিত হয়। দেশব্যাপী 64 জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা। মহান বিজয় দিবসে জাতীয় শ্রদ্ধা নিবেদনের জন্য ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাফর আহমেদ শিমুল।
16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। ইতোমধ্যে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ সম্পন্ন করতে দিনরাত সমান তালে কাজ করছে কর্তৃপক্ষ। স্মৃতিসৌধে কাজ করতে পেরে খুশি শ্রমিকরাও। কাজ করে এই যে 16 ডিসেম্বরের জন্য ঝাড়ু দেই, এই যে ঘাস কাটে মেশিন দিয়ে, আর আমরা ঝাড়ু দিয়ে এক জায়গায় রাখি। আর কাজ করতে আসলে ভালো লাগে। এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি যাতে মানুষগুলো খারাপ না করতে পারে, পরিষ্কার জায়গা হয়। জাতীয় স্মৃতিসৌধ 16 ডিসেম্বর উপলক্ষে আমরা রং তুলির কাজ করি প্রতি বছর। মাননীয় উপদেষ্টারা আসবে এখানে ফুল দিতে, সারা দেশের মানুষ আসবে, এর জন্য আমরা কাজ করে আনন্দিত। 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়া আঙ্গিকে এবার উদযাপন হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে স্মৃতিসৌধকে প্রস্তুত করা হচ্ছে জানিয়েছে গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধকে সুসজ্জিত করার লক্ষ্যে স্মৃতিসৌধের রং তুলির কাজ, পেভমেন্ট পরিষ্কার, রাস্তা পরিষ্কার, আগাছা পরিষ্কার, বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ, বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং আনুষঙ্গিক বিশেষ মেরামত কাজ গত 6 নভেম্বর থেকে এখন পর্যন্ত চলে আসছে। 24 পরবর্তী নতুন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যাশায় পালিত হবে দিবসটি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাফর আহমেদ শিমুল, গ্রিন টিভি। ঢাকায় রাউফ ফরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয় 10 ডিসেম্বর। পরাজয় নিশ্চিত জেনে বাঙালিকে পঙ্গু করতে হানাদাররা বেছে নেয় বুদ্ধিজীবী হত্যার পথ। ইসমত আরা অনুর রিপোর্ট। মিত্রবাহিনীর বিমান আক্রমণে চট্টগ্রাম ও চালনা বন্দর অচল হয়ে পড়ে। কয়েকটি জাহাজ ভর্তি পাকিস্তানি বাহিনী বঙ্গোপসাগর দিয়ে পালানোর সময় ধরা পড়ে। দোসররা পরাজয় নিশ্চিত বুঝতে বাঙালিকে পঙ্গু করার হীন পথ বেছে নেয়, শুরু করে বুদ্ধিজীবী হত্যা। দোসররা দৈনিক ইত্তেফাকের তৎকালীন কার্যনির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যায়। একই সময়ে তৎকালীন পিপিআইয়ের চিফ রিপোর্টার সৈয়দ নাজমুল হককেও তার বাসভবন থেকে অপহরণ করে। তারা আর ফিরে আসেননি। যুদ্ধে পরাজয়ের আশঙ্কায় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির পালাবার চেষ্টার খবর বিবিসি ফাঁস করে দেয়। নিয়াজি স্বীয় দুর্বলতা ঢাকার জন্য এই দিনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দম্ভ ভরে বলেন, কোথায় বিদেশি সাংবাদিকরা? আমি তাদের জানাতে চাই আমি কখনো আমার সেনাবাহিনীকে ছেড়ে যাব না। এদিন দেশের বেশিরভাগ জেলা শত্রুমুক্ত হয়ে যায়। হেলিকপ্টার ও স্টিমারে মেঘনা নদী পেরিয়ে যায় মিত্রবাহিনী। ভৈরব বাজারের ঘাঁটি থেকে সেনারা সোজা ঢাকার দিকে এগিয়ে আসে। ইসমত আরা অনু, গ্রিন টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দ্বীপজেলা ভোলার বেকারত্ব ঘুচবে কবে, এ প্রশ্ন হাজারো বেকার যুবকের। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এ জেলায় সরকারি বেসরকারি উদ্যোগে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান হতে পারে অনেকের, কিন্তু সেই সম্ভাবনা থাকলেও বাস্তবায়ন হচ্ছে না। জেলার প্রশাসক বলছেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এক সম্ভাবনার জেলা। বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের চড়া দাম ও সংকটের মধ্যে একের পর এক আশার আলো দেখাচ্ছে ভোলার গ্যাস। জেলায় এখন পর্যন্ত 8টি কূপে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সবশেষ ইলিশা 1 নামে আরেকটি নতুন কূপের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এই কূপে 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভাবনা থাকলেও এ জেলায় গড়ে উঠছে না শিল্প কারখানা। যদিও ছোটখাটো কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু কর্মসংস্থান তৈরিতে তা খুবই অপ্রতুল। এতে প্রতি বছর হাজার হাজার শিক্ষিত যুব সমাজকে চাকরি সন্ধানে বেরিয়ে পড়তে হচ্ছে অন্যত্র। আমাদের ভোলাতে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি যতটা প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোলাতে প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার রয়েছে, তারা ঢাকামুখী হচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকার সত্ত্বেও কিন্তু এখানকার মানুষ কিন্তু চাকরির পিছনে ঘুরতে হয়।
বিশেষজ্ঞদের মতে সমস্যার সমাধান ভোলাতেই আছে। এখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস কাজে লাগিয়ে সরকারি বেসরকারি উদ্যোগে শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হলে হাজারো বেকারের কর্মসংস্থান তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে সরকারও ভাবছে। শিল্পায়নের জন্য সরকারের নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, এরই মধ্যে ভোলায় সার কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলায় কর্মসংস্থান সৃষ্টির জন্য যে বিষয়টি বলেছেন, যে গ্যাসকে কাজে লাগিয়ে যে শিল্প কারখানা তৈরি করা এবং সেখানে কর্মসংস্থানের যে সুযোগ তৈরি করার বিষয়টি আছে, সেই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে এবং মন্ত্রণালয় পর্যায়ে আমি জেলা প্রশাসক হিসেবে এই যোগাযোগটা অব্যাহত রাখবো এবং এটাকে ত্বরান্বিত করার জন্য যে পদ্ধতিতে কাজ করা প্রয়োজন এটা আমরা কাজ করব। এছাড়া দ্বীপ জেলা ভোলার সকল সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ করে কর্মসংস্থান তৈরি করা হবে বলেও জানান ভোলার জেলা প্রশাসক। সুরাইয়া অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক। নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও সেবার মান বাড়েনি তেমন। আগের জনবল দিয়েই চলছে চিকিৎসা, ফলে সেবা থেকে বঞ্চিত উপজেলার সাধারণ মানুষ। কবে নাগাদ সমাধান হবে বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই। যশোর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1962 সালে নির্মিত যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরে স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। চাহিদামতো জনবল না থাকায় এখনো পর্যন্ত সেবার মান বাড়েনি, অভিযোগ রোগী ও স্বজনদের। এখানে চিকিৎসার মান তেমন একটা ভালো নয় বা উন্নতও নয়। রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। এখানে ডাক্তার দেখাতে আসছিলাম, ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। ডাক্তার দেখায় আসলে বলে ওষুধ নেই, কিনে ওষুধ লিখে দেয়, কিনে নেওয়া যাও। এখানকার ডাক্তার দেখায় আমাদের ওষুধ কিনে নিতে হয়, এখানে তো সরকারি ডাক্তার, তাহলে তো কোনো ওষুধই পাই না। রোগীদের অভিযোগ হাসপাতালের পরিবেশ নোংরা, তার উপর জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা সহ নানা সমস্যা রয়েছে হাসপাতালটিতে। এখানে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলতে, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। জনবল সংকটের কথা বলে দায় সারলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অভিযোগ আমার কাছে কেউ এখনো দেয়নি যে কোন ডাক্তার কোথায় পাঠাচ্ছে, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমি ডাক্তারদেরকে আগে থেকেও বলেছি যে আমাদের এই হসপিটালে যেসব ইনভেস্টিগেশন অলরেডি রানিং সেগুলো অবশ্যই এখানে দিতে হবে, আর পাশাপাশি যদি কোনো ইনভেস্টিগেশন দরকার যেটা আমার হসপিটালে হচ্ছে না সেটার ক্ষেত্রে বাইরের সুযোগ নেওয়া যেতে পারে। মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্টের থেকে শুরু করে প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে। হাসপাতালে জনবলের সংখ্যা বাড়ানো ও সেবার মান উন্নত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রার্থীদের। ইসমতারা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র এবছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট 85,000 ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, আমরা সব ক্যাটাগরি মিলিয়ে 85,000 ভিসা বাতিল করেছি। এর মধ্যে 8,000-এর বেশি শিক্ষার্থী ভিসাও রয়েছে। আমেরিকান কমিউনিটিগুলোকে সুরক্ষিত রাখা এবং জননিরাপত্তার মান বজায় রাখার জোর প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ভিসা বাতিল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং হামলা ও চুরির মতো অপরাধ। অপরাধমূলক ঘটনার কারণে ভিসা বাতিল নতুন নয়, তবে আগের বছরের তুলনায় দ্বিগুণ হওয়ায় শঙ্কা প্রকাশ করেছে প্রবাসীরা। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় 200 ইসরায়েলি বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে 2 দফায় মোট 182 জন বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে 778 জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন। সরকারি তথ্য মতে শুধু নভেম্বরে অবৈধ বসতির 4,266 বাসিন্দা এবং প্রায় 15,000 বিদেশি পর্যটক আল আকসা চত্বরে প্রবেশ করে। জানাবো খেলার খবর।
ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 181 রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। হাতে আছে 10 উইকেট। টসে হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই চাপে ছিল। দুই কিউ পেসার মাইকেল রে ও ব্লেয়ার টিকনারের বোলিং তোপের পাশাপাশি বাকিদের কিপ্টে বোলিংয়ে রানের গতি বেশ মন্থর হয়ে পড়ে সফরকারীদের। তাদের কোনো ব্যাটারি 50 তুলতে পারেননি। সর্বোচ্চ 48 রান করেন সেই হোপ। তাতে চা বিরতির পর 205 রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। টিকনার 4 আর বে নেন 3 উইকেট। জবাবে দিন শেষে বিনা উইকেটে 24 রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি ছাড়াও রাতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল, ইউভেন্টাস, পিএসজির জায়ান্টরা। সব ম্যাচই শুরু হবে রাত 2টায়। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। গেল কয়েক মৌসুম ধরেই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির লড়াই যেন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। সেই সাথে দু দলের লড়াইকে ঘিরে গোটা ফুটবল বিশ্বের উত্তেজনাও। রিয়াল মাদ্রিদ তাদের সবশেষ 2 শিরোপার পথেই স্বপ্ন ভেঙেছে সিটির। আবার সিটিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের একমাত্র শিরোপার পথে পথ রোধ করেছে রিয়ালের। তবে চ্যাম্পিয়ন্স লিগে আবারও যখন মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ, তখন ঘুরে ফিরে আসছে দুই দলের সবশেষ সাক্ষাতের প্রসঙ্গ, যেখানে গেল বছর রিয়ালের প্রথমবার ইতিহাস জয় করার পর সান্তিয়াগো বার্নাব্যুতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল সিটিজেনরা। তবে এবার রিয়াল আছে দারুণ দুশ্চিন্তায়। গেল মৌসুমের 2 লেগ মিলে জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পেশির চোটে ভুগছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। তারপরও ভিনিসিয়াস, রদ্রিগোকে নিয়েও সমান পরিকল্পনাই রাখছে সিটিজেনরা। এদিকে ইংলিশ লিগে উঠতে থাকা আর্সেনাল ইউরোপ সেরার লড়াইও আছে সেরা ফর্মে। টানা 5 ম্যাচ জিতে সবার উপরে থাকা গানাররা আগেই নিশ্চিত করে ফেলেছে নকআউট পর্বে খেলা। ক্লাব ব্রুগার বিপক্ষে তাই নিজেদের সাম্প্রতিক জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য। তাওসিয়া ইসলাম, গ্রিন টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। গ্রিন টিভির নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।